একটা মন ভালো করার খবর নিয়ে আসছে। তবে এই প্রথমবারের মতন যে আওয়াজ উঠেছে, এই আওয়াজটা যদি বলবৎ থাকে, যদি ছড়িয়ে পড়ে, তাহলে ভদ্র একটা রাষ্ট্র যখন ডাইরেক্ট অ্যাকশনে চলে যায়, তাহলে বুঝতে হবে যে না, এই ভদ্রলোক যেহেতু খেপছে, নিশ্চয়ই ওই মানুষটা খারাপ। একদম মেরুদণ্ড টু অর্থনীতি, সমাজনীতি টু কূটনীতি, সামরিক নীতি টু মৌতনীতি, হ্যাঁ, সবকিছু একটা প্যাকেজে চলে আসছে। একটা সুখবর হচ্ছে, মৌলিক কিছু প্রশ্নে, আই রিপিট, সাময়িক নয় বা বাহ্যিক নয়, একেবারে ফান্ডামেন্টাল কিছু কোয়েশ্চেনে ডক্টর ইউনূস সরকার, আমিরে জামাত কিংবা জামাত ইসলামী এবং শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র নাগরিক কমিটি, এরা এক মেরুতে, বিএনপি আওয়ামী লীগ অন্য মেরুতে। ফেসবুক আইডি গুলা হ্যাকারদের হাতে চলে গেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সকল ব্যক্তিদের ফেসবুক আইডি গুলা হ্যাকারদের হাতে কেন গিয়েছে, আর হ্যাকাররা কেনই বা হ্যাক করেছে, সেই কথা সরাসরি হ্যাকারদের মুখ থেকে আপনাদের সামনে এখন তুলে ধরবো এমন ভাষায়, মানে আমি আর কোন সেনাপ্রধানকে লাস্ট কয়েক টার্মে যারা ছিলেন কথা বলতে দেখিনি, মানে একদম কলিজা ভরে গেছে, মনে হচ্ছে ইয়েস, এইরকমই বলা উচিত। দর্শক, ভিডিওর শুরুটা দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। এরকম আপডেট নিউজ পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। তো দর্শক, আর দেরি না করে ভিডিওটি দেখে আসি। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। একটি কাজ করছে, সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে, সেখানে বাংলাদেশের বিজিবি বাধা দিয়েছে এবং সেই বাধা পরিমাণটা এত ছিল যে বিএসএফ কাজ বন্ধ করেছে। এটা নজিরবিহীন। বাংলাদেশের এর আগের মাত্র 5-6 মাস আগে শেখ হাসিনা সরকারের সময় এরকম কোনো, তারা অনায়াসে তাদের মতন করে তারা মানে কাঁটাতারের বেড়া দিয়েছে, তাদের মতন করে লাইট পোস্ট নির্মাণ করেছে, যা খুশি তাই করেছে। কুকুরের মতন বা পশুর মতন, পাখির মতন মানুষকে গুলি করে মেরেছে, কেউ বাধা দেয়নি। এবং এই বাধা দেওয়াটা সম্ভবত একটা অপরাধ হিসেবে গণ্য করা হতো। সুতরাং একেবারে বিজিবি চোখের সামনে বিএসএফ যা খুশি তাই করেছে, কিন্তু পরিস্থিতি পাল্টে গেছে। কদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন, যে সীমান্তে প্রতিবাদ না করে পিঠ দেখানো যাবে না, অর্থাৎ আমি প্রতিবাদ করবো না, আমি পিঠ দেখাবো, সেটা হবে না, তার মানে বুক দেখাতে হবে। সেই বুক দেখানোর কাজটা আজকে কিন্তু করলো বিজিবি। কি কাজ করছে? লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের নো ম্যানস ল্যান্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাঁটাতারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণ করতে গেলে বাধা দেয় বিজিবি। পরে তীব্র বাধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ। বুধবার সন্ধ্যায় রংপুর 11 বিজিবি ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো, রীতিমতো অফিসিয়াল নোটে এটা তারা জানাচ্ছে। বলা হচ্ছে, উপজেলার দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ নো ম্যানস ল্যান্ডে কাঁটাতারের বেড়া এবং লাইট পোস্ট নির্মাণ করার চেষ্টা করলে বিজিবি বাধা প্রদান করে। ফলে বিজিবির বাধায় বিএসএফ কাঁটাতারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণ বন্ধ করে। তার মানে নো ম্যানস ল্যান্ড, যেটা ভারত এবং বাংলাদেশের সীমান্তে একটা নো ম্যানস ল্যান্ড থাকে, যে কেউ সেখানে প্রবেশ করতে পারবে না, সেখানে তারা কাঁটাতারের বেড়া দিচ্ছিল। বিজিবি জানায়, মঙ্গলবার দুপুর 2টায় বিএসএফ এর 6 ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় দহগ্রাম সীমান্তের বিএমপি 8/11 থেকে প্রায় 60 গজ ভারতের ভেতরে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপন শুরু করে। খবর পেয়ে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফ এর অবৈধভাবে কাঁটাতারের বেড়া এবং লাইট পোস্ট নির্মাণে বাধা প্রদান করে। কিন্তু বিজিবির বাধায় বিএসএফ জোরপূর্বক কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবির টহল দল তীব্র প্রতিবাদ জানায়। এক পর্যায়ে বিজিবির বাধার মুখে বিএসএফ কাজ বন্ধ রেখে সীমান্তের 150 গজ ভারতের ভিতরে পিছু হটতে বাধ্য হয়। তার মানে এমন প্রতিবাদ ছিল, সেটি হয়তো পুরোটা ব্যাখ্যা দেয়নি। পরে বিএসএফ ভয় পেয়ে 100 গজ ভিতরে তারা ঢুকে যায়। এই ব্যাপারে পানবিড়ি বিজিবির কমান্ডার বিএসএফ এর কাছে এই অবৈধ কাঁটাতারের বেড়া এবং লাইট পোস্ট নির্মাণের মৌখিকভাবে প্রতিবাদ জানায়। সীমান্তে বিজিবির সার্বক্ষণিক টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এই বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিএসএফ এর নিকট প্রতিবাদ লিপি পাঠানো প্রক্রিয়াধীন। লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন বলেছেন, রংপুর 11 বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার, তিনি বলছেন, বিএসএফ কোনো প্রকার আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করলে বিজিবি তার উপযুক্ত জবাব দেবে। এটা বিজিবির ডিজি পর্যায়ে নির্দেশ। এই বিষয়ে বিএসএফ এর যে কোনো অপতৎপরতা রুখে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে দহগ্রাম বিজিবিকে। সাব্বাস, এটাই দরকার। মাথা উঁচু করে সম্মানের সঙ্গে সম্পর্ক করতে হবে এবং কোনো অন্যায় মানা যাবে না। বিগত 15 বছরে যা খুশি তাই করেছে ভারতীয় বিএসএফ। এখন পরিস্থিতি পাল্টেছে। এটা ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে একেবারে মানসিকভাবে এটা মেনে নিতে হবে। মেনে নিয়ে সমমর্যাদার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। এটাই হচ্ছে বার্তা, এটাই হচ্ছে বাংলাদেশের এখন
পররাষ্ট্রনীতি, সীমান্ত নীতি। দর্শক, যে কোনো একটা দেশের ব্যাকবোন হচ্ছে দুইটা জিনিস, প্রথমত অর্থনীতি, দ্বিতীয়ত হচ্ছে তাদের সেনাবাহিনীর সক্ষমতা। এর বাইরে জনসংখ্যা, আরও অনেক কিছু এখানে কানেক্টেড আছে। তো আমাদের বাংলাদেশের সেনাবাহিনী দীর্ঘদিন যাবৎ তারা দেশমাতৃকাকে সার্ভিস দিয়ে আসছে, কিন্তু কোথাও না কোথাও প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে এমন ভাষায় মানে আমি আর কোনো সেনাপ্রধানকে লাস্ট কয়েক টার্মে যারা ছিলেন কথা বলতে দেখিনি, মানে একদম কলিজা ভরে গেছে, মনে হচ্ছে ইয়েস এইরকমই বলা উচিত, কারণ তিনি সেনাবাহিনীকে লিড করছেন আমাদের সেনাপ্রধান দ্য ব্লুটুথ ম্যান জেনারেল ওয়াকারুজ্জামান। আজকে যে বার্তা দিছে ভাই মানে পরেরটা পরে দেখা যাবে, বার্তা দিছে তো এই কথাটা বলার জন্য মিনিমাম লেভেলে হিম্মত থাকতে হবে। যাই হোক, আমরা দেখছি যে হঠাৎ করে সেনাপ্রধানের এই বক্তব্য কেন ভাইরাল, তিনি কি এমন বলেছিলেন ভারতের ইস্যুতে। খুবই সুচিন্তিত এমনকি গঠনমূলক কথা বলেছেন। তিনি বলছেন ভারতের সঙ্গে দেওয়া নেওয়ার সম্পর্ক হতে হবে কিসের ভিত্তিতে? ন্যায্যতার ভিত্তিতে, যেটা আমরা বরাবরই দাবি করে আসছিলাম। আর এর আগে কোনো সেনাপ্রধান সর্বশেষ কবে ভারতের মানে এই আগ্রাসনের বিরুদ্ধে এইভাবে স্পষ্ট কথা বলেছেন আমি অন্তত গত 6 বছরে কোনো নিউজ করার জন্য এমন টপিক পাইনি। প্রথম আলোকিত এক সাক্ষাৎকারে আমাদের সেনাপ্রধান বলছেন যে ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী, আমরা অনেক দিক থেকেই ভারতের উপর নির্ভরশীল, আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধা নিচ্ছে। আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে। এদেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায়, আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি। কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে। এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক, তবে এই সম্পর্কটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। যে কোনো দেশ সবসময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে, এটা দোষ না। আমি যদি আদায় করে নিতে না পারি, দোষ তো আমারও। এই বিষয়গুলো দেখতে হবে। আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী, কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে। এখন এখানে তিনার যে কথাগুলোর মধ্যে আমি খুবই গুরুত্বপূর্ণ যে কয়েকটা অংশ আপনি যদি দেখেন, যে ভারত এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক যে সম্পর্কের বিষয়গুলো, এগুলো কিন্তু আমরাও স্বীকার করতে পারি না। বাংলাদেশের স্থিতিশীলতার জন্য ভারতের যেমন সহযোগিতা দরকার, আবার ভারতের স্থিতিশীলতার জন্য বাংলাদেশের সহযোগিতা দরকার। দুই দেশই একে অন্যের উপর ডিপেন্ডেবল। তো আমাদের সেনাপ্রধানের যে বক্তব্যটা ন্যায্যতার ভিত্তিতে, আর পৃথিবীর প্রত্যেকটা দেশই চাইবে সুবিধা নিতে, তিনার এই কথাগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, অর্থবহ। এখন আমার স্বার্থটা যদি আমি নিজে জলাঞ্জলি দিয়ে দেই, তো অন্য দেশ তো নিবেই, এটা তাদের দোষ না। এটা যে কোনো রাষ্ট্রই তাদের রাষ্ট্রের স্বার্থে অন্য দেশ থেকে টেকনিক্যালি চাপ দিয়া পারুক, মিষ্টি কথায় পারুক, আদর করে পারুক, সোহাগ করে পারুক, জাদু মনু সোনা ডাইকা পারুক, যতটুকু স্বার্থ তার আদায় করা দরকার এটা সে যেভাবে আদায় করুক, এটা সে করতে পারে। এখন দোষ হচ্ছে আমি কেন দিচ্ছি। আমি যদি না দিই, আমি যদি নিজের অধিকারটা বুঝে না নিতে পারি, তাহলে তো ভাই যারা নিচ্ছে তাদের দোষ না। এখন এতদিন পর্যন্ত এটা কেন দোষ ছিল যে আমাদের রাজনৈতিক সরকারগুলো জনগণের উপর আস্থা না করে প্রতিবেশী রাষ্ট্র, বিদেশি শক্তি তাদের উপর কিন্তু আস্থাশীল। এটা বাস্তব। বিএনপি গত 17 বছর কেন আসলে তারা পারেনি শেখ হাসিনার সরকারের পতন করাইতে বা মাঠে নাইমা প্রটেস্ট করতে? একটাই কারণ, জনগণের উপর তাদের যে ভরসার জায়গাটা হালকা ছিল। তারা চলে গেছিল আমেরিকার কাছে, আরও বিভিন্ন জায়গায় কন্টিনিউ এই কাজগুলো করেছে। কিন্তু ছাত্রদের ইস্যুটার পর আবার মানুষের মধ্যে একটা ফ্যাক্ট ক্রিয়েট হয়েছে যে না, বিদেশি কোনো শক্তি আসলে দেশকে কন্ট্রোল করে না, কোথাও না কোথাও দেশের জনগণ। সো এই জনগণের উপর আস্থা থাকতে হবে, সরকারকে জনগণের পালস বুঝতে হবে। আর জনগণ যদি কোনো দেশের সরকারকে সাপোর্ট করে, সেই সরকার অবশ্যই অনেক শক্তিশালী হয়, যে কোনো দেশের সাথে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে নিজেদের অধিকারগুলো আদায় করার ক্যাপাবিলিটি রাখে। তবে এমনভাবে কোনো সেনাপ্রধান কিন্তু এই বিষয়গুলো আর বলেনি। ভারতের বিভিন্ন ধরনের হুমকি ধামকির এগেনস্টে তিনি কিন্তু সুন্দর ভাষায় যেটা বোঝানো। দর্শক, ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনকি আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।